আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার জন্য এবং টেকসই ও যথোপযুক্ত উন্নত অর্থনীতি গড়ে তোলার জন্য বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে তোলার জন্য শুধু শহরায়ন কিংবা নগরায়নের দিকে দৃষ্টি রেখে অগ্রসর হলে সেটা কখনো তার সঠিক লক্ষ্যে পৌঁছবে না। অর্থাৎ এই অর্থনৈতিক অবকাঠামোকে উন্নত করার জন্য এবং টেকসই উন্নয়নের জন্য গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করার দিকে দৃষ্টি দিতে হবে। অর্থনৈতিক বাস্তবতা একটি বড় সত্য হলো যে আমাদের দেশ এখনো মানে গ্রামে বসে আছে। এটা সত্য, গ্রামে আমাদের দেশ বসে আছে। দেশের প্রায় 65% মানুষ বসবাস করে গ্রামে। আর তাদের জীবনধারা, কর্মসংস্থান এবং আয় নির্ভর করে কৃষি, মৎস্য, পশুপালন, ক্ষুদ্র ব্যবসা এবং শ্রমবাজারের উপর। অথচ দীর্ঘদিন ধরেই রাষ্ট্রীয় উন্নয়ন পরিকল্পনা শহরমুখী থেকে শহরমুখী হয়ে আছে। গ্রামীণ অর্থনীতি রয়ে গেছে নীতি নির্ধারকদের নখদর্পণে নয়, বরং নখদর্পণের প্রান্তে। আমরা শয়ে শয়ে শহর গড়ে তুলছি, শহর কেন্দ্রিক দেশ গড়ে তুলছি, কিন্তু পৃথিবী এগিয়ে যাচ্ছে শহরের দিকে। এগিয়ে যাওয়ার রসদ যে গ্রামে আছে সেটা উঠে আসছে না, কিংবা আমরা ভাবছিও না। ভাবতে না চাইলেও এখন ভাবতে হয়। নিয়তি আমাদের শেকড়ের কাছেই টেনে নিয়ে যায়। সব সময় এটি সত্য। বাংলাদেশের জিডিপির 13% আসে কৃষি থেকে। সেখানে শ্রমশক্তির প্রায় 40% নিয়োজিত। অর্থাৎ সংখ্যায় কম হলেও কৃষকেই কিংবা কৃষিকেই বলা চলে বাংলাদেশের প্রাণ। ধান, পাট, গম, চাল, চা, আলু, পেঁয়াজ, সবজি এগুলো থেকে শুরু করে মৌসুমী ফল ও মৎস্য উৎপাদনে দেশের উল্লেখযোগ্য অবদান রয়েছে এই গ্রামীণ অর্থনীতিতে। কিন্তু এই গুরুত্বপূর্ণ খাতটি চলছে অনিশ্চয়তা আর দুর্বল কাঠামোর উপর। জলবায়ুর পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, কৃষি পণ্যের যথাযথ মূল্য না পাওয়া, বাজারের মধ্যে স্বত্বভোগীদের যে দাপট ও প্রযুক্তিগত পশ্চাৎপদতা যেন এই খাতের ঘাড়ে চেপে বসা অদৃশ্য এক অভিশাপ। আমাদের গ্রামের কৃষকরা অধিকাংশই কিন্তু ক্ষুদ্র ঋণ ও প্রান্তিক যে অর্থনীতি সেখানেই পড়ে আছে। তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম মেলে না, কারণ বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করে একটি অদৃশ্য দালাল চক্র। উৎপাদনের পর খোলা বাজারে গিয়ে যখন পণ্যের দাম পড়ে যায়, তখন কৃষক লাভ তো দূরের কথা, খরচই তুলতে পারে না। এর ফলে ঋণের ফাঁদে পড়ে অনেকেই কৃষি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এর আগে ক্ষোভে অনেক কৃষককে উৎপাদিত পণ্য নদীতে ভাসিয়ে দিতেও আমরা দেখি। মাঝে মাঝে দেখা যায় অনেক সময় তারা সেগুলো রাস্তার উপর পুড়িয়েও দিতে। প্রযুক্তির দিক দিয়ে এখনো কৃষকরা অনেক পিছিয়ে। আধুনিক যন্ত্রপাতি, আধুনিক কৃষি যন্ত্র, উন্নত বীজ, সার, কীটনাশকের যে প্রাপ্যতা একদিকে সীমিত, অন্যদিকে এর ব্যবহার সম্পর্কেও সচেতনতা নেই বললেই চলে। কোল্ড স্টোরেজ ও পরিবহন ব্যবস্থার দুর্বলতার ফসল নষ্টের একটি বড় কারণ। কিন্তু বন্যা বা ঘূর্ণিঝড় হলে শুধু ফসল নয়, কৃষকের স্বপ্ন ভেসে যায় এসব প্রাকৃতিক দুর্যোগের বানের মধ্যে। ফসল নষ্ট হয়ে গেলে কৃষকের নেই বিমা পাওয়ার কোনো সুবিধা, সার বীজের ভর্তুকি ও সুবিধাও যথাযথভাবে কৃষকের কাছে কিন্তু কখনো পৌঁছায় না, এখন পর্যন্ত পৌঁছচ্ছে না গ্রামে। সব দিক দিয়েই এক অন্ধকার। আশার আলো কি একদমই নেই? অবশ্যই আছে। আশার কিছু দিক আছে, যেমন কৃষকের প্রশিক্ষণ, তথ্য প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল কৃষি সেবা এবং মাইক্রো ফাইন্যান্স। ছোট ছোট টাকা দিয়ে ফসল উঠে আসলে সে টাকা নিয়ে নেবে এমন ব্যবস্থা। এখন অনেক কৃষকই মোবাইল অ্যাপ দেখে
আবহাওয়ার পূর্বাভাস, বাজার দর, এমনকি ফসল সংরক্ষণের কৌশল শিখতেছে ইউটিউব কিংবা তাদের বিভিন্ন জায়গা থেকে। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তা, এনজিও ও বেসরকারি উদ্যোগে প্রশিক্ষণের বিস্তারও এই অগ্রযাত্রায় ভূমিকা রাখছে। মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো সহজ শর্তে কৃষি ঋণ দিচ্ছে, যা ক্ষুদ্র উদ্যোক্তাদের নতুন সুযোগ তৈরি করছে। একইভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে কৃষি পণ্য বিক্রির সুযোগও কিন্তু দিনকে দিন তৈরি হচ্ছে, যা কৃষককে মধ্যস্বত্বভোগীর হাত থেকে কিছুটা মুক্তি দিতে শুরু করেছে। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিকে টেকসই ও সমৃদ্ধ করার জন্য প্রয়োজন বাস্তব ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং অংশগ্রহণমূলক পরিকল্পনা। প্রথমত, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় কৃষিকে দুর্যোগ সহনশীল করে তুলতে প্রকল্প গ্রহণ করতে হবে। এর জন্য খরাপ্রবণ বা জলাবদ্ধ এলাকায় উপযোগী ফসল ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। দ্বিতীয়ত, যে আধুনিক অবকাঠামো গড়ে তুলতে হবে, বিশেষ করে কোল্ড স্টোরেজ, কোল্ড চেইন, কৃষি পণ্য পরিবহন এবং সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। পরবর্তীতে আরেকটি পদক্ষেপ নেওয়া যায়, সেটা হচ্ছে যে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। একটি স্বচ্ছ ও সরাসরি বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মক নিয়ন্ত্রণ কমে আসবে এবং কৃষক সরাসরি ক্রেতার সঙ্গে সংযুক্ত হতে পারবে এবং ক্রেতা সরাসরি কৃষক থেকে পণ্য নিতে পারবে। একই সঙ্গে অনলাইন বিক্রয় প্ল্যাটফর্ম এবং তথ্যভিত্তিক মূল্য নির্ধারণ প্রক্রিয়াও উন্নয়নে অংশ হতে পারে। চতুর্থ পর্যায়ে গ্রামীণ যুবকদের দক্ষ করে তুলতে হবে। ভোকেশনাল এবং উদ্যোক্তা প্রশিক্ষণ জোরদার করতে হবে, যাতে তারা প্রযুক্তি নির্ভর কৃষি ও ক্ষুদ্র ব্যবসা যুক্ত হয়ে নিজের আয় বাড়াতে পারে। আমি আরেকটা বিষয়ের প্রতি জোর দিচ্ছি, সেটা হচ্ছে উদ্ভাবনী প্রযুক্তি, যেমন ড্রোন, সেন্সর, স্মার্ট ইরিগেশন এবং কৃষি অ্যানালিটিক্স ব্যবহারের মাধ্যমে কৃষি ব্যবস্থাপনায় আধুনিকতা এবং যে কার্যকারিতা আনা সম্ভব। এসব উদ্যোগ বাস্তবায়নের জন্য দরকার কার্যকর নীতি, স্থানীয় পর্যায়ে সক্রিয় নেতৃত্ব এবং কৃষকের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সচেতনতামূলক কার্যক্রম কন্টিনিউ করা। উন্নয়নের কৌশল যতই আধুনিক হোক না কেন, তা তখনই সফল হবে যখন সেটি মাঠ পর্যায়ের বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে এবং সঙ্গতিপূর্ণ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলবে। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে এই কৃষি। দেশকে দাঁড় করাতে হলে গ্রামীণ অর্থনীতিকে উঁচিয়ে ধরতে হবে, উঁচু করার চেষ্টা করতে হবে। তার সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়া। তার জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী সুনির্দিষ্ট পরিকল্পনা, যা দেশ পরিচালনায় যারা দায়িত্বে আছেন তাদের মাধ্যমেই আসতে হবে। আমাদের কৃষি খাতকে আধুনিকায়ন, বৈজ্ঞানিকীকরণ এবং রপ্তানিমুখী খাতে রূপান্তরের যে প্রস্তাবনা বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রাণপ্রিয় বর্তমান ভাইস চেয়ারম্যান তারেক রহমান, উনি কিন্তু দিয়েছেন এবং দেশের কৃষিজ অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত দিয়ে দিয়েছেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু, আমি এর আগে বলেছিলাম যে খাল খননের মাধ্যমে সেচ ব্যবস্থার ভিত নির্মাণে যেমন কৃষি বিপ্লবের সূচনা করেছিলেন, ঠিক তেমনি তারেক রহমানের পরিকল্পনায় উঠে এসেছে আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষির ভবিষ্যৎ। তার প্রস্তাবে ডিজিটাল কৃষি, ফার্মার্স কার্ড, সমবায় ভিত্তিক উৎপাদন, ফসল বীমা এবং
ইউনিয়ন ভিত্তিক যে সরকারি ক্রয় কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে কৃষকের ন্যায্য মূল্য পাওয়ার যে নিশ্চয়তা কিংবা নিশ্চিত করার কথা, তিনি কিন্তু সে কথাগুলো তার পদক্ষেপে বলেছেন। এই বিষয়গুলোকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলে কিভাবে বাস্তবায়ন করা হবে তা নিয়ে বিএনপি কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করেছে। বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার মধ্যে বেশ কয়েকটি দফা সরাসরি কৃষি ও কৃষকের জীবনমান এবং কাঠামোগত উন্নয়নের সঙ্গে সম্পর্কিত। দফা ২৭-এ উল্লেখ রয়েছে ইউনিয়ন ভিত্তিক ক্রয় কেন্দ্র গড়ে তোলা এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারিভাবে মূল্য সমর্থন দেওয়া হবে। পাশাপাশি কৃষকদের ডেটাবেস তৈরি করে সঠিক সহায়তা নিশ্চিত, ভর্তুকি দিয়ে সার বীজ সরবরাহ এবং কৃষি জমির অপব্যবহার রোধ করে কৃষকের আবাসন ও জমি রক্ষার ব্যবস্থা গ্রহণের কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে। এসব পদক্ষেপ সরাসরি কৃষকের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কৃষি নীতির একটি বড় বৈশিষ্ট্য হলো গবেষণা ও উদ্ভাবন নির্ভর কৃষির দিকে অগ্রসর হওয়া। উচ্চ ফলনশীল, লবণাক্ততা ও খরা প্রতিরোধী ফসল, জিএমও প্রযুক্তির পরিবেশ বান্ধব ব্যবহার এবং ক্রপ জোনিং এর মাধ্যমে অঞ্চল ভিত্তিক উৎপাদন কৌশল বাস্তবায়নের পরিকল্পনা তিনি করেছেন। একই সঙ্গে ফার্মার্স কার্ডের মাধ্যমে কৃষকরা সহজেই সার, বীজ, ঋণ ও সংরক্ষণের সুবিধা পাবে। রেল, নৌ ও বিকল্প সড়ক ব্যবস্থায় কৃষি পণ্যের পরিবহন নিশ্চিত করে মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ এই নীতির অন্যতম লক্ষ্য। এই নীতির স্পষ্ট লক্ষ্য হলো কৃষিকে কেবল খাদ্য উৎপাদনের ক্ষেত্র হিসেবে নয়, বরং রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের কৌশলগত খাতে পরিণত করা। শস্য বৈচিত্র্যকরণ, কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ, কোল্ড স্টোরেজ স্থাপন এবং আন্তর্জাতিক বাজারের উপযোগী মানসম্পন্ন কৃষি পণ্য উৎপাদন ও রপ্তানির সুযোগ তৈরিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের উন্নয়ন হবে মাঠ, খাল, ক্ষেত থেকে শুরু করে কৃষকের হাতে গড়া ভিত্তির উপর, আর সেই পথের নেতৃত্বে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং সেটা অবশ্যই গণতান্ত্রিক উপায়ে হতে হবে, সেটাই চায় বিএনপি। জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে চায় জাতীয়তাবাদী দল। গ্রামীণ অর্থনীতি আমাদের এগিয়ে যাওয়ার পথের সারথি হতে পারে। এখানেই বাংলাদেশে সত্যিকারের অর্থনৈতিক মুক্তির বীজ লুকিয়ে আছে। শহর নয়, দেশের পুনর্জাগরণ শুরু হবে গ্রাম থেকে, যেখানে একজন কৃষক, একজন জেলে কিংবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী দেশের অর্থনীতির চালিকা শক্তি হয়ে উঠবে। এজন্য প্রয়োজন জাতীয় অগ্রাধিকারের ভিত্তিতে গ্রামীণ উন্নয়নকে স্থান করে দেওয়া, অংশগ্রহণমূলক পরিকল্পনা গ্রহণ এবং সব ধরনের ভেদাভেদ ছাড়িয়ে একটি বাস্তববাদী ও মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারলে এবং এই নেতৃত্বের মাধ্যমে যদি গ্রামীণ অবকাঠামোকে উন্নয়ন করার সঠিক পদক্ষেপ
নিয়ে সেগুলো বাস্তবায়ন করা যায়, তাহলে সেটি 65% বসবাসকারী গ্রাম সমাজকে নিয়ে পুরো দেশের অটোমেটিক সিস্টেমে ডেভেলপ হয়ে যাবে। সকলের এই অটোমেটিক সিস্টেম ডেভেলপমেন্ট কামনা করে আজকে শেষ করছি। ধন্যবাদ।